সকল পর্যটকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র পাড়ায় বিনা অনুমতিতে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটা পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকে এক অজানা গল্প, আর প্রতিটা ধোঁয়াটে সকালে থাকে এক নতুন আবিষ্কারের প্রতিশ্রুতি। আজ আমি রওনা দিয়েছি মিরিঞ্জা ভ্যালির মধ্যে এক অন্যরকম গন্তব্যের দিকে। আদিবাসী টিপরাপাড়ায় সরু জঙ্গলের পথ আর বৃষ্টি ভেজা পাহাড়ি ট্রেইল ধরে এগিয়ে চলা। আমার এবারের যাত্রায় থমকে দাঁড়িয়েছি এক রহস্যময় বোর্ড দেখে, যেখানে লেখা প্রবেশ নিষেধ। কিন্তু আমি থামিনি। দেখেছি আদিবাসী টিপরাদের বাড়িঘর, জুম চাষের ব্যস্ততা, শিশুদের উচ্ছলতা আর প্রকৃতির অপূর্ব নিস্তব্ধতা, সব মিলিয়ে যেন সময় থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। সকালেই পৌঁছেছি মিরিঞ্জা ভ্যালিতে, উঠেছি মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্টে। মিরিঞ্জা ভ্যালিতে কিভাবে আসলাম, কোথায় থেকেছি, কি খেয়েছি, আর সেই সঙ্গে মেঘের সাথে কিভাবে আলিঙ্গন করেছি, সেই সব বলেছি আগের ভিডিওতে। এই ভিডিও শেষ করে দেখে নিতে পারেন সেই ভিডিও, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি আমাদের রিসোর্ট থেকে। গন্তব্য আদিবাসী টিপরাপাড়া, যেখানে থাকেন টিপরা আদিবাসীরা। আমরা পাহাড়ি পথে চলাচল করতে আসলে অতটা অভ্যস্ত নয়। ট্রেকিং করতে যারা অভ্যস্ত অনেক বেশি, এইখানকার মানুষজন যারা এখানে বসবাস করেন, তাদের যেটা 20 মিনিট লাগে, আমাদের সেটা লাগে 40 মিনিট, অর্থাৎ ডাবল। পাহাড়ি পথে এগিয়ে চলেছি। যেতে যেতে দেখেছি অনেক কিছুই, অভিজ্ঞতা হয়েছে অনেক নতুন জিনিসের। এই মিরিঞ্জা ভ্যালিতে এসে লজ্জাবতী গাছের দেখা পেলাম। এই দেখেন, পাতাগুলো সব লজ্জায় গুটিয়ে যাচ্ছে। কিছুক্ষণ লজ্জাবতীর পাতায় লজ্জা দিয়ে ট্রেকিং করা শুরু করলাম আবার। এবার চোখে পড়ল গিরগিটি আর তার রং বদলানোর দৃশ্য। পাহাড়ের বিভিন্ন পয়েন্ট থেকে অসাধারণ সব ভিউ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আবার। যতদূর যাচ্ছি পথ যেন আরো খারাপ হতে শুরু করেছে এবারে। টিপরাপাড়া অভিমুখে আমাদের যাত্রা। দেখেন রাস্তার কি হাল। এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি, বেশ ঢালু আর পিছলা। ক্যামেরা বন্ধ করা উচিত, নাহলে আমি হাঁটতে পারবো না। অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি আমি আর আমার দুই সফর সঙ্গী। মাঝে মধ্যে পাখির ডাক আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া তেমন কিছুই চোখে পড়ল না আমাদের। বেশ গা ছমছমে একটা ব্যাপার, কোনো জনমানুষ নেই। বেশ অনেকক্ষণ পর কিছু মানুষের দেখা পেলাম। যাক, আমরা তাহলে আর একা নই, আর অনেক মানুষের যাতায়াত আছে এই পথে। এরকমই অবস্থা রাস্তার। বৃষ্টির জন্য হয়েছে, কারণ এই যে মোটরসাইকেল চালাইছে, এটার জন্য এরকম অনেক দূর। এখান থেকে আরো কতক্ষণ লাগতে পারে? আমরা ওই মাথা দিয়ে রওনা দিছি তো মিরিঞ্জা থেকে, 12টার আগে রওনা দিছি। এখন কয়টা বাজে? 3টা বাজে। খালি হাইটে চলে আইছি। এই হচ্ছে রাস্তা। ও আমার তো পা আটকে যাচ্ছে, জুতো আর তো পায়ে দিয়ে যাওয়ার কায়দা নেই। আমরা এখন এই যে সাংগ্রিলা হিল রিসোর্ট আর জঙ্গল বিলাস রিসোর্ট, এই দুই রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমরা বুঝতে পারছি না আমরা কোন পথে আগাবো। এখানে কোনো মানুষও নাই যে তার কাছ থেকে শুনে নিব। তবে আমার ধারণা এই দুইটা রিসোর্টের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটাই হয়তো বা আমাদেরকে নিয়ে যেতে পারে টিপরাপাড়া। বনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার পেছনে সম্ভবত আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই কষ্টের মধ্যেও এই ভিউগুলো
মানসিক প্রশান্তি দিচ্ছে। মনে হচ্ছে যেন এইভাবেই চলি। আরও মিনিট 10 ট্রেকিং করার পর হঠাৎই চোখে পড়ল দূরে নোটিশ বোর্ড টাইপের কিছু একটা। কাছে গিয়ে পড়ে নিশ্চিত হলাম আমরা টিপরাপাড়া থেকে খুব একটা বেশি দূরে নেই আর। তবে নোটিশ বোর্ডটির লেখা পড়ে টেনশনে পড়ে গেলাম। আদৌ কি যেতে পারবো আদিবাসী টিপরাপাড়ায়? সকল পর্যটকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র পাড়ায় বিনা অনুমতিতে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সতর্কীকরণ বোর্ডের সামনে থেকে রওনা দিলাম হাতের ডানে। কিছুক্ষণ ট্রেকিং করার পর বুঝলাম আমরা ভুল পথে আছি। আমাদের সামনে এখন গ্রিন হেভেন রিসোর্ট, সেখানে কোনো মানুষের দেখা পেলাম না। বেশ ভুতুড়ে লাগছিল গোটা ব্যাপারটাই। আমার শ্রীমঙ্গল ভ্রমণের সময় আমি গিয়েছিলাম লাউবাছড়া জাতীয় উদ্যানের মধ্যে থাকা আদিবাসী খাসিয়াপল্লী। সে সময়ও এমন পথ ভুল করেছিলাম, যদিও জঙ্গলের ভেতরে মানুষের দেখা পেয়েছিলাম যারা আমাদের সঠিক পথ বলে দিয়েছিল। এখানে এমন কেউ নেই। বাই দ্য ওয়ে, এই ভিডিও শেষ করে দেখে নিতে পারেন আমার লাউয়াছড়া জঙ্গলের অ্যাডভেঞ্চার ভিডিও, লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। গ্রিন হেভেন রিসোর্টের পাশ দিয়ে রাস্তা চলে গেছে একটা, কিন্তু আমাদের মনে হলো এই রাস্তায় টিপরাপাড়া থাকার কথা নয়, কারণ সামনে আরও অনেকগুলো রিসোর্টের বোর্ড টানানো আছে। তাই আবার ফিরে এলাম সেই সতর্কীকরণ বোর্ডের সামনে। এবারে যাত্রা শুরু করলাম বাম দিকের ট্রেল ধরে। হাঁটতে হাঁটতে এই যে 3 রাস্তার মোড়, এখান থেকে যদি আপনি সোজা এগিয়ে যান তাহলে পাবেন গ্রিন হেভেন রিসোর্ট। আমরা সেটা বন্ধ দেখেছি, সম্ভবত এখন এখানে কোনো কার্যক্রম চলে না, বন্ধ হয়ে গেছে। আর এই যেখানটাতে লেখা আছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, এই সতর্কীকরণ বিজ্ঞপ্তির পাশ দিয়ে অর্থাৎ হাতের বাম দিয়ে যে রোডটা চলে গেছে, এই রোডটাতে একেবারে এই রোড দিয়েই চলে যেতে পারবেন টিপরাপাড়া। পাহাড়ের ধার ঘেঁষে এই অভিযাত্রা আসলে বেশ রোমাঞ্চকর। ওহ ওয়াও, এখানে অবশ্য কাদা বা পিছলা ভাবটা একটু কম আছে। মাঝখানে আমরা যেই সব রাস্তা পার করে এসেছি ভাই, ও বলার মতো না। মনে হচ্ছে এটাই টিপরাপাড়ার রোড, কিন্তু আসলে নিশ্চিত হতে পারছি না, কারোর কাছে শুনতে পারি নাই তো। আমাদেরকে বলা হয়েছিল 40 মিনিট মতো লাগবে, কিন্তু আমরা কি 1 ঘন্টা 40 মিনিট হেঁটে ফেলেছি না? আমরা সম্ভবত এই যে গেটটা দিয়ে ঢুকলাম, এটাই টিপরাপাড়ার গেট। আরও 10 মিনিট মতো ট্রেকিং করার পর কিছু বাড়ি ঘরের দেখা পেলাম খানিকটা উঁচুতে। এই যে এই উপরটাতেই আদিবাসী টিপরারা বসবাস করেন। আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করছি, দেখি যাওয়া যায় কিনা। উপরে উঠে টিপরাপাড়া ঘুরে দেখার সাহস হচ্ছে না কেন জানি। সেই যে বোর্ডটাতে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ দেখেছিলাম, সেটাই আমাদের ভয়ের মূল কারণ। কিন্তু এই অনুমতি নেব কার কাছে? কোনো উপায় না দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। উঁচুতে অনেকগুলো বাড়িঘর থাকলেও নিচে একটি মাত্র বাড়ি দেখতে পেলাম। সাহস নিয়ে এগিয়ে গেলাম সেখানে। ভেতরে থাকা একজন মানুষের সাথে কথা বলে জানতে চাইলাম অনুমতি নিতে হবে কার কাছে। তিনি জানালেন পাড়ার মাতব্বরের থেকে অনুমতি নিতে হয়, যদিও পাড়ার সবাই এখন জুম চাষের কাজে চলে গেছে। সেক্ষেত্রে আমাদের এত কষ্টের জার্নির কথা বলে তাকে একটা উপায় করে দিতে বললাম। তিনি তার ছেলে রুমলামকে আমাদের সাথে দিয়ে পাঠালেন। এইবার রুমলাম আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে থাকলো। ধীরে ধীরে উপরে উঠতে থাকলাম আমরা। যতই উঠছি ততই ভেতরে হৃদয়ের দুয়ারে কেউ যেন নাড়া দিয়ে যাচ্ছে। এ যেন এক ভিন্ন জগৎ। বাঁশের তৈরি বাড়িঘরগুলো এই পাহাড়ের উপরে হওয়া সত্ত্বেও নিচটা ফাঁকা রেখে আরো খানিকটা উঁচুতে করা হয়েছে। পাড়ার ঠিক মাঝখানটাতে এসে আমার চোখে পড়ল আদিবাসী বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করছে। আরো খানিকটা এগিয়ে যেতে চোখে পড়ল একটা মিল টাইপের জায়গা। সম্ভবত এইখানটাতে ধান, সরিষা এগুলো মাড়াই করা হয়ে থাকতে পারে। পাড়ায় তেমন কোনো মানুষজন চোখে পড়ল না। রুমলাম জানালো পাড়ার সবাই এখন জুম চাষের কাজে পাহাড়ের বিভিন্ন অংশে চলে গেছে। কিছুক্ষণ বাদেই হয়তো ফিরবে তারা। টিপরা হলো বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী। তারা মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা এবং তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। তাদের সংস্কৃতিতে গান, নাচ, উৎসব এবং বিভিন্ন ঐতিহ্যবাহী রীতিনীতি অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব ভাষা রয়েছে যা
ককবরক নামে পরিচিত। বাংলাদেশে বান্দরবানের পাশাপাশি খাগড়াছড়ি এবং রাঙামাটিতে দেখা মেলে এই আদিবাসী জনগোষ্ঠীর। কিছুক্ষণ অপেক্ষা করতে চাইলাম আমরা, দেখতে চেয়েছিলাম টিপরাদের জীবনযাত্রা। তবে বিকেল প্রায় গড়িয়ে যেতে শুরু করেছে। সন্ধ্যা নামার আগেই পৌঁছতে হবে আমাদের রিসর্টে। আসতে যেমন প্রায় 1.5 ঘন্টার বেশি লেগেছে, ফিরতেও তো সময় তেমনই লাগবে। পরবর্তী কোনো একদিন খুব সকালে চলে আসতে হবে এখানে, তাহলে হয়তো দেখা পাবো টিপরা আদিবাসীদের জীবনযাত্রা আসলে কেমন। যেভাবে উপরে উঠতে শুরু করেছিলাম, আরেকটা পাশ দিয়ে সেভাবেই আবার নামতে শুরু করেছি। নামার পথেই দেখা পেয়ে গেলাম একজন টিপরা নারীর, যিনি সম্ভবত জুম চাষের কাজ শেষ করে ঘরে ফিরছেন। অন্তত জুম চাষ থেকে ফিরতে থাকা একজন পরিশ্রমী আদিবাসী নারীকে দেখতে পেয়েছি। আমার আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এই ভিডিওতে। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। কখন কোথায় যাচ্ছি সে বিষয়ের আপডেট পেতে আর শর্ট ভিডিওগুলো দেখতে ফেসবুকে আমাকে ফলো করে রাখতে পারেন। টিপরা আদিবাসীদের বাড়িঘর দেখে অন্যরকম এক অভিজ্ঞতা নিয়ে রুমলামকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছি রিসোর্টের দিকে। শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।